প্রথমত বলে রাখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে থিয়েটার, গান, নাচ এগুলো কিনা সমান প্রয়োগ দিই আমরা, একদম। যাতে পেটের খিদের জন্য তো কি পড়ানো হবে ভাই আমি শিখিয়ে দিচ্ছি, মনের খিদেটার কি হবে। টিচার্স হু মেক ফিজিক্স বোরিং আর দি ক্রিমিনালস। মূলত ভৌত বিজ্ঞান টার্মটা এসছে পঞ্চভূত থেকে। ওয়েস্টার্ন ফিলোসফি বিলিভ করে এভরিথিং ইজ মেড আপ অফ 4 এলিমেন্ট, ফায়ার, আর্থ, এয়ার এবং ইত্যাদি। পঞ্চভূত হচ্ছে ক্ষিতি, অপ, মরুদ, বোম, তেজ। মানে আমার যদি আজকে খুব দুঃখ হয়, আমি বলবো না প্লিজ আজকে পডকাস্টটা রাখুন, আমার 50 ইউনিট দুঃখ হচ্ছে, তো এটার মানে নেই। আমরা দুঃখটাকে অরিজিৎ সিং এর গান দিয়ে বলতে পারি। যে ছেলেটাকে দেখো অরিজিৎ সিং এর গান শুনছে, খুব দুঃখী ছেলেটা। খুব তাড়াতাড়ি এসভিউ থেকে হয়তো সবার ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমরা একটা কোর্স নিয়ে আলোচনাও করছি, যেটা নিয়ে আসবো, যেটা মাস্টার ডিগ্রি লেভেলের হবে এবং যেখানে স্টুডেন্টরা কোর ফিজিক্স থেকে এসে পড়ে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে যেতে পারবে, আর সেই ইন্ডাস্ট্রি কিন্তু আগামী দিনে ডিফাইনিং হবে। আজকে আমাদের একটা ফর্মে একটা স্টুডেন্ট যে বলছে স্যার বাবার অকুপেশনটা কি, বাবা তো রাজমিস্ত্রি। এইটা না কটা জায়গায় গিয়ে আমি পাবো আমি জানি না। অর্থাৎ এসভিউ না যখন আছে তখন যে বাচ্চাটা দেখছে স্বপ্ন আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হব, সে বলছে না আমি জানি এসভিউ আছে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির পডকাস্ট সেশনে আপনাদেরকে অনেকটা স্বাগত জানাই এবং আপনাদের শুভেচ্ছা জানাই যে আপনারা আমাদেরকে এতটা সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন। মানে আপনাদের ভিউয়ার্স পয়েন্টটা এতটাই বেড়ে উঠেছে, এত লাইক, এত সাবস্ক্রাইব আমাদেরকে ভরিয়ে তুলেছে ভালোবাসায়, যাতে আমরা আরও আগামী দিনে কন্টেন্ট বানানোর জন্য উদ্গ্রীব হয়ে রয়েছি এবং বিভিন্ন বিষয়ে আপনার কাছে ইনফরমেশন তুলে ধরার জন্য আমরা বিভিন্ন অন্বেষণের মধ্য দিয়ে যাচ্ছি। তাই আজকের এই পডকাস্ট সেশনে আমরা যার মুখোমুখি হয়েছি, যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে বেসিক সায়েন্স। আর বেসিক সায়েন্স নিয়ে কথা বলার জন্য আজকের এই পডকাস্ট সেশনে আমাদের অতিথি রয়েছেন অরিত্র দত্ত। একটু পজ নিয়ে বললাম, তার কারণ হচ্ছে সুবক্তা আর অধ্যাপক, তার সাথে আরও 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 অনেক গুণাগুণ যার মধ্যে সমাবর্তন রয়েছে। কেমন আছেন? প্রথমত অত্যন্ত ভালো, আপনি কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এই যখন আপনার পরিচিতিটা পডকাস্টের আগে চলছিল, সেই পরিচয়ের জায়গা থেকে শুরু করে যখন শুনলাম যে আপনি এমন একটা জায়গার সাথে যুক্ত রয়েছেন যেখানে আপনার আর আমার ক্ষেত্রটা একাকার হয়ে গেলাম যাকে বলে। একদম তাই। মানে প্রথমেই বলে রাখি যে যখন পডকাস্ট বিষয়টা নিয়ে তো এখন প্রচণ্ড আলোচনা আসার চারিদিকে, প্রচণ্ড। আর এখন আমার মনে হয় প্যান্ডেমিকের সব থেকে আধুনিকতম প্যান্ডেমিক হচ্ছে ওভার ইনফরমেশন। একদম, মানে সঠিকটা বের করে আনাটা কতটা দরকার। কারণ এখন মুড়িমুড়কির মতো যেভাবে চারিদিকে পডকাস্ট চলছে, তাতে আমার একটু আশঙ্কাই হয়েছিল যে আমরা যারা স্বামী বিবেকানন্দের মতাদর্শে বিশ্বাস করছি যে ইউনিভার্সিটিতে, তারা কতটা আলাদা স্ট্যান্ড আউট করবে। এবং আমি আগের 4টে পডকাস্ট দেখে রীতিমতো ঘেমে উঠেছি যে ভাই এটা তো আলাদা হচ্ছে এবং স্টুডেন্টদের কাছে এবার কারেক্টটা পৌঁছাচ্ছে। কারণ আগে আইডেন্টিফাই করা দরকার যে কতটা পৌঁছবে না, কতটার দরকার নেই। আর সেখানে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পডকাস্ট চ্যানেল এবং তার সঙ্গে সঙ্গে যিনি এই অ্যাঙ্কারিং করছেন, অর্থাৎ নোঙরটা যিনি ফেললেন সেই বন্দরে, তাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা আসলে চেষ্টা করছি সবসময়ের জন্য যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির এই পডকাস্ট সেশনটাকে, আমাদের এই সেশনটাকে, এই আড্ডার জায়গাটাকে অত্যন্ত সহজভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে, যেন মানুষ বুঝতে পারে যে পডকাস্ট সেশনটা আদতে কীভাবে হচ্ছে। এবং প্রথমত যে বিষয়টা আপনার কাছে আসবো সেটা হচ্ছে যে এই যে বেসিক সায়েন্স, এই বেসিক সায়েন্সটা অ্যাকচুয়াল কী? আচ্ছা, একটা বাড়ি যখন তৈরি হয় তার ভিত্তিপ্রস্তর হয়, নাহলে বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। তো আমরা যে সাবজেক্ট নিয়ে পড়ি না কেন, আমরা ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, আর্টিস্ট হতে পারি, তো তার একটা ভিত্তিপ্রস্তর লাগে। তো সায়েন্সকে বেসিক বলে একটু বেশি স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, তবুও বেসিক সায়েন্সের মূল কাজটা হচ্ছে বুনিয়াদি শিক্ষাটাকে তৈরি করা, যেটার মূল অ্যাপ্লিকেশন রয়েছে মূলত ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা এবং তার ছাড়াও অপটোমেট্রি ডিপার্টমেন্ট এবং বাকি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে। এই বেসিক সায়েন্সের মধ্যে মূলত 3টি সাবজেক্ট পড়ছে, একটি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স তো সব জায়গায় লাগে। তো আজকে বেসিক সায়েন্সের তরফ থেকে আমি ফিজিক্সের একজন প্রতিনিধি হিসেবে এসেছি। তো আমরা আজকে হয়তো আলোচনা করব বা আড্ডা মারব
পদার্থবিদ্যার অপদার্থবিদ্যা কিনা আমি জানি না, এই রে সেটা নিয়ে আলোচনা এবং তার ভয় কীরকমভাবে কাটানো যায় হ্যাঁ সেইগুলোকে নিয়ে। তো এটাই আজকে আমাদের বেসিক সায়েন্স। না, এই যে অঙ্ক নিয়ে ভয় পেতাম, তারপরে পদার্থ, হ্যাঁ মানে এই পদার্থের অপদার্থতা, এই ব্যাপারটা খুব সুন্দর এক্সপ্লেইন করলেন আপনি এই বিষয়টা। এই জায়গাটা প্রথমত জানার চেষ্টা করবো যে এই যে পদার্থবিদ্যা প্যান্ডেমিক সিচুয়েশনের পর থেকে পড়াশোনার গতিবিধিটা একটু অন্য রকমের হয়ে গেছে। আমি গতিবিধি বললেও ভুল হবে, চালচিত্রটা একটু অন্যরকম হয়ে গেছে। ঠিক কী রকম জায়গায় এখন আমরা রিপ্রেজেন্ট করছি আমাদের এই বেসিক সায়েন্সকে? আমরা ঠিক প্যান্ডেমিক সিচুয়েশনের পর থেকে যদি আমরা দেখি, কীভাবে রিপ্রেজেন্ট করছি? খুব সুচারু প্রশ্ন, এবং এই প্রশ্নটার উত্তরটাও দেওয়াটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রথমত বলে রাখি, প্রতিটা প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের হিউম্যান ইভলিউশনের যে মুকুট, তার মধ্যে এক একটা নতুন রত্ন বা পালক সংযোজন করেছে। লেটেস্ট যে প্যান্ডেমিকটি আমরা পেরিয়ে এসেছি সেটার নাম হচ্ছে কোভিডের পরে অন্তত ওয়ার্ক ফ্রম হোম এবং এডুকেশনাল টেকনোলজি, এই দুটো বিষয়ের একটা গ্রো হয়েছে এবং সূচনা হচ্ছে অ্যাগ্রোটেক এবং মেডটেক ইন্ডাস্ট্রি। আমি যদি একটু এর আগের জায়গায় যাই, যে আমরা ফিজিক্স আর কেমিস্ট্রি দুটোকেই ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ধরা হয়, এর বাংলাটা নিয়ে অত্যন্ত একটা বিতর্ক আছে। ভৌত বিজ্ঞান মানে একটা বেশ ভূতের ব্যাপার। অথচ আমরা যখন ক্লাসে যাই, আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি যে ভৌত বিজ্ঞান মানে কি, স্টান্ট, এবং এর ভয়ের মূল জায়গাটাই তৈরি হয় আমরা টার্মের মানেটা বুঝি না বলে। মানে বুঝলে আমার মনে হয় শয়তানও ভালোবেসে ফেলে। তো সেখানে তো আমাদের বাচ্চারা অসাধারণ মানুষ, তারা কেন ভালোবাসবে না? মূলত ভৌত বিজ্ঞান টার্মটা এসছে পঞ্চভূত থেকে। ওয়েস্টার্ন ফিলোসফি বিলিভ করে এভরিথিং ইজ মেড আপ অফ 4 এলিমেন্টস, ফায়ার, আর্থ, এয়ার এবং ইত্যাদি। পঞ্চভূত হচ্ছে ক্ষিতি, অপ, মরুদ, বোম, তেজ। তো ভৌত বিজ্ঞান সেই বিজ্ঞানটা যেটাকে আমরা চারিদিকে দেখি, যেটা একটা বাস্তবিক এক্সিস্টেন্স রয়েছে, সেটা। মানে আমার যদি আজকে খুব দুঃখ হয়, আমি বলবো না প্লিজ আজকে পডকাস্টটা রাখুন, আমার 50 ইউনিট দুঃখ হচ্ছে, তো এটার মানে নেই। আমরা দুঃখটাকে অরিজিৎ সিংয়ের গান দিয়ে বলতে পারি, যে ছেলেটাকে দেখো অরিজিৎ সিংয়ের গান শুনছে, খুব দুঃখী ছেলেটা, মানে ওটা হচ্ছে মিডিয়াম, মানে আর্ট বিয়ন্ড দ্যাট। কিন্তু যেটা বাস্তব, যাকে আমি ছুঁতে পারছি, যার একটা এক্সিস্টেন্স রয়েছে, তাকে নিয়েই তো পড়াশোনা করতে হচ্ছে। ঠিক, তাহলে সেটা কঠিন হবে কেন? তার কারণটা হচ্ছে আমাদেরকে বোঝানো হয়েছে কঠিন, না হলে ব্যবসাটা হবে না। এইখানেই আমাদের ইউনিভার্সিটি যেটা কাজ করে, যে প্রথমে এসেই ওই বলে না প্রথম রাতেই বিড়ালটা মারতে, আমরা সেটা করার চেষ্টা করি। আমাদের যে ফ্যাকাল্টিরা আছে, আমরা এইভাবে একটা কোর্স ওয়ার্ক ডিজাইন করছি, যেখানে প্রথমে এসেই কঠিন বিষয়টাকেই আগে জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া, যে দেখো তুমি চারিদিকে যা দেখছো সেটা নিয়েই পড়াশুনো, তাহলে কঠিন কেন হবে বাবা? যেটা দেখছি না, যে দুঃখটাকে দেখতে পাচ্ছি না, যে আনন্দকে দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে তুমি গান শুনছো, কবিতা লিখছো, ছবি আঁকছো বা আবৃত্তি করছো, তাহলে সেইটা যদি পারি, এ তো অত্যন্ত সাধারণ। এটা পারবো না। এইটার পরে প্যান্ডেমিকের পরে ব্যাপারটা আরও ঘুরে গেল। এখন কিন্তু স্টুডেন্টরা শুধুমাত্র একটা ক্লাসরুমের মুখের দিকে তাকিয়ে বসে থাকে না, না কখনোই না, একদমই। তারা ইউটিউব একটা বিশাল বড় মিডিয়াম, গুগল সবার শিক্ষক, মানে ডিজিটাল প্ল্যাটফর্ম বিশাল একদম। এবং যেখানে আমি মুঠো ফোনে, এখন ইন্টারনেট অত্যন্ত সস্তা হয়ে গেছে পৃথিবীতে, ভারতবর্ষে অত্যন্ত সস্তায় ইন্টারনেট পাওয়া যায়। আমি মুঠো ফোনে আমি চাইলেই যে কোনো ক্লাস, যে কোনো মানুষের আমি অ্যাক্সেস করতে পারি। আজকে ফিজিক্সে অরিত্র স্যারের ক্লাস না করে তারা করতেই পারেন ওয়াল্টার লেভিনের ক্লাস, যার ক্লাস পৃথিবীর সবাই দেখে। সেখানে কিন্তু এডুকেশনটা যদি আমি ভেবে থাকি যে আমি ছাড়া আর কেউ উপায় নেই, হবে না। এখানেই মজাটা হচ্ছে অনলাইন আর অফলাইনকে একই প্ল্যাটফর্মে এনে তার একটা সংমিশ্রণ তৈরি করা। একটা শিক্ষক যখন ক্লাসে দাঁড়াবে, যে ভাইব্রেশন নিয়ে বলবে, সেটা কিন্তু অনলাইনে পসিবল নয়। যখন চোখের দিকে তাকিয়ে তোমার ভেতরটাকে দেখবে, বলবে যে হ্যাঁ তুমিও পারো। সবাই গালিগালাজ করে, আত্মীয় স্বজন অঙ্কের নাম্বার জিজ্ঞাসা করে, ছাড়ো ইয়ার, তুমিও তো ইম্পর্ট্যান্ট। সেইটার জন্য অফলাইনটা দরকার। আর অনলাইন সেই যে জ্ঞানটা যত ফ্রিতে বিনামূল্যে পাওয়া যাচ্ছে, সেটাকে অ্যাক্সেস করে ভাইব্রেশন তৈরি করা এবং তাদেরকে অনুরণিত করা, এটাই দরকার। আর এটাই কিন্তু আমরা করে আসার চেষ্টা করছি। এই দুটো কথা, এই যে ভাইব্রেশন এবং অনুরণিত,
আর এই অনুরণনটা, এটা সত্যি আমি সহমত পোষণ করি আপনার সাথে, কারণ আমিও মনে করি যে এটা বোধহয় সামনাসামনি কথা না বললে বোধহয় জানা যায় না। আমরা যতই অনলাইনের ঘেরাটোপের মধ্যে থাকি, এই জায়গাতেই আমি একটা সূত্রক হিসাবে ধরিয়ে দেবো শুধুমাত্র, সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জায়ান্ট। যেখানে আপনার সাবজেক্ট রয়েছে পদার্থবিদ্যা, এই যে দুটো রিলেটেড, সত্যি কি হচ্ছে? কারণ পদার্থবিদ্যা মানেই হচ্ছে কিন্তু একটা পাশ্চাত্যের ধ্যান ধারণা নিয়ে আমরা চলছি, কোথাও পিছিয়ে। এইখানটাকে একটু ক্ল্যারিফাই করে দাও। হ্যাঁ, পদার্থবিদ্যা মানে কত জোরে বল যাচ্ছে, মুখস্থ করে দ্বিতীয় সূত্রটা বলো, ডাল্টনের সূত্রটা লেখো, ভরভারের পদার্থবিদ্যা ব্যাপার। একদম পদার্থবিদ্যার ফিলোসফি, একটা ধারণা। এইটাকে মানে আমাদের পাশ্চাত্য এবং প্রাচ্য, এই দুটোকে আলাদা করলে চলবে না। ঠিক। প্রথমে বলি এআই এর জায়গাটাকে একটুখানি অ্যাড্রেস করি। এআইকে অ্যাড্রেস না করা মানে আমার মূর্খামি। আজকে 2025 সালে দাঁড়িয়ে যখন আমরা কথাটা বলছি, তখন অলরেডি পৃথিবী বিখ্যাত একটা সূত্রের 100 বছর হচ্ছে। সত্যেন্দ্রনাথ বসু এবং আইনস্টাইনের একটা যৌথ তত্ত্ব ছিল, বোস আইনস্টাইন থিওরি, যার নিয়মে পৃথিবীর আদিতম কণা বোসন কণা চলে, এবং যেটাকে ভুলবশত ঈশ্বর কণা বলে জানা হয়, যেটার অন্য হিস্ট্রি, সেটা এই আলোচনায় আসে না। তার 100তম বছর। এইটা নিয়ে একটু পড়াশুনো করতে করতে আমরা দেখছি যে মজা করে, যখন কলকাতা বিশ্ববিদ্যালয় বা বাংলার অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়টার কাছাকাছি বিষয় নিয়ে পড়ানো হচ্ছে, সেই সাবজেক্টটা আবিষ্কার হচ্ছে তার 3-4 বছর আগে। অর্থাৎ তখন টিচাররা কিন্তু ওই বইগুলো জোগাড় করে জার্মান ভাষা থেকে, জার্মান ভাষা শিখে সেটাকে বাংলা বা ইংরেজিতে ট্রান্সলেট করে পড়িয়ে স্টুডেন্টদেরকে তুলে ধরছেন, যাতে নব্য টেকনোলজির সঙ্গে তাদেরকে পরিচয় করানো যায়। আমাদের রাজাবাজার সায়েন্স কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি বলছেন যে এডুকেশন আর ইন্ডাস্ট্রিকে এক করতে হবে। বেঙ্গল কেমিক্যালস তৈরি করছেন এবং রাজাবাজার সায়েন্স কলেজ পাশাপাশি, ঠিক, যাতে সেখানের শিক্ষাটাকে তুমি ইন্ডাস্ট্রিতে কাজে লাগাও। ইন্ডাস্ট্রি একটা সমাজকে, একটা জাতিকে তুলে ধরে, সেটা প্রমাণ আমরা যুগে যুগে পেয়েছি। সিমিলারলি আজকে আমরা কি করছি, আমরা এমন থিওরিগুলোকেই মূলত পড়ানোর চেষ্টা করেছি যেটা খুব দরকার, কারণ এই বলে যে বুনিয়াদি শিল্প বা বুনিয়াদি শিক্ষা, যেটা একটা ভিত্তি তৈরি করবে, সেইটা না হলেও তো হবে না। কিন্তু তার পাশাপাশি যে এমন জিনিস শেখাতে হবে যে জিনিসটা তাদেরকে পাশ করে বেরিয়ে কাজে লাগে। এআই এই গ্যাপটাকে ফিল করতে পারে। আজকে আমি যদি চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি, যে কোনো এআইকে যদি আমি লিখি যে আচ্ছা তুমি ধরে নাও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, তুমি থার্মোডাইনামিক্সটা আমাকে বুঝিয়ে দাও, সে বুঝিয়ে দেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে তাকেও কেউ প্রম্পট করছে। কে করছে? মানুষ করছে, একদম। সে শেখাচ্ছে, সে মেশিনকে লার্ন করাচ্ছে, মেশিন লার্নড হচ্ছে এবং তারপরে এআই হচ্ছে। ঠিক। 19বিংশ শতাব্দীতে একটা মজাদার কথা বলা হতো, রেফ্রিজারেটর তখন আবিষ্কার হয়েছে। বলা হতো রেফ্রিজারেটর যে কোম্পানি বানাবে সে পৃথিবীর সব থেকে বেশি ব্যবসা করবে। যখন 2000 যখন মিলেনিয়াম শেষ হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওই শতাব্দীর শ্রেষ্ঠ ব্যবসা কোনো রেফ্রিজারেশন কোম্পানি করেনি, করেছে কোকাকোলা, যারা রেফ্রিজারেশনকে কাজে লাগিয়ে ব্যবসা করেছে। তো আমি যদি এআই করে যদি মাতামাতি করি, ওটা হবে না। এই শতাব্দীর রেফ্রিজারেশন হচ্ছে এআই। ওকে কাজে লাগিয়ে যারা ব্যবসা করতে পারবে বা পড়াশুনো করতে পারবে, তারা সব থেকে বড় লোক হবে। সেটা কি পদার্থবিদ্যা করছে? পদার্থবিদ্যা তারা একটা জরিয়া বলতে পারেন, একটা রাস্তা বলতে পারেন। কারণ এআইকে শিখতে গেলে তার যে বেসিক ল, সেটা পদার্থবিদ্যা থেকেই আসে। ওটা আমাকে শিখতেই হবে। এবং পদার্থবিদ্যার বেশ কিছু উইং আছে, যেটা উচ্চশিক্ষায় খুব গালভরা নাম শোনাতে পারে, কিন্তু বেসিক্যালি খুব সহজ, যেমন কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা কোয়ান্টাম ফিল্ড থিওরি। সেখানের প্রচুর অ্যাপ্লিকেশান, তার থিওরেম, সেটা কিন্তু শুধুমাত্র এআই নয়। আজকে যে আমরা গুগল পে ইউজ করছি, ফিনটেক, ফাইন্যান্সিয়াল টেকনোলজি, ফোনপে, গুগল পে বা ক্রেড, যে কেউ, সেখানেও অ্যাপ্লিকেশান আছে। ঠিক। তো এআইকে দুটো জায়গায় কাজে লাগানো যেতে পারে। একটা হচ্ছে আমার লার্নিং প্রসেসে, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের একসঙ্গে হয়ে এআইকে ব্যবহার করে পদার্থবিদ্যাটাকে আরও কত সহজে শিখতে পারি, সেটা একটা রাস্তা। আরেকটা হচ্ছে পদার্থবিদ্যা শেখার পরে বা তার অ্যাপ্লিকেশানে এআই এর কোনো মডেল ডেভেলপ কী করে করব,
সেটা আমাকে শিখতে হবে, এবং সেটার জন্য যে শিক্ষাটা দরকার তার মধ্যে শুধু ফিজিক্স নেই, তার মধ্যে গভীরতর গণিত আছে। তো সেই দুটোই কিন্তু আমাদের কলেজ মানে আমাদের ইউনিভার্সিটি স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা এই আধুনিক শিক্ষা পদ্ধতিটাকে নিয়েই কাজ করছি। এবং এরই সাথে এই যে আধুনিক শিক্ষা পদ্ধতিকে নিয়ে কাজ করা, এবং তার জন্য আমি এটাই বলতে চাইছিলাম যে যারা এসবিইউতে পড়তে আসছে আধুনিক শিক্ষার বেসিক সায়েন্সটাকেই কেন বেছে নেবে এসবিইউতে, এর জায়গাটা কি কি ফেসিলিটিস তারা পাচ্ছে? ফার্স্ট অফ অল এটা একটু ক্লিয়ার করে দিই, বেসিক সায়েন্সের এখন অবধি ডিরেক্ট কোনো কোর্স নেই। না, আমরা ওই সেই রাজমিস্ত্রি বা মিস্ত্রি যারা ইট বালি সিমেন্ট নিয়ে ভিতটা থেকে তৈরি করি। বেসিক সায়েন্স একটা টিম, যে টিমটা কাজ করছে ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং মাইন্ড তৈরি করার জন্য। ইঞ্জিনিয়ারিং মাইন্ড খুব ইম্পর্টেন্ট একটা শব্দ। ইঞ্জিনিয়ার কিন্তু অ্যাকাডেমিশিয়ান হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না যে জুগাড়ু, ঠিক প্রখর বুদ্ধিমান শিয়ালের মতো, যাকে তুমি প্রবলেম দাও প্রবলেম সলভ করে দেবে। তার হাতে টুলগুলো আমরা তুলে দিচ্ছি। মূলত ফার্স্ট ইয়ারে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স পুরো ইয়ার ধরে, ডিপ্লোমা বিভিন্ন সেকশন এবং বিটেক তাদেরকে পড়ানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স সবাইকে। সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালে ফিজিক্সের প্রয়োগ আগামী 4 বছর বা 3 বছরে প্রচুর পরিমাণে আছে। তো তাদেরকে বেসিকটা না শিখলে তারা পরবর্তী কাজে মানে ক্লাসে গেলে সমস্যা হবে। সেই সমস্যা যদি তারা উতরোতে না পারে প্রফেশনাল লাইফে গিয়ে সমস্যার মুখে পড়তে পারে। তো বেসিক সায়েন্স ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টের যে বুনিয়াদি জায়গাটা তাকে সাপোর্ট করে, এবং তার পাশাপাশি আমাদের এখানে ফিজিক্সে রিসার্চের সুবিধা রয়েছে এবং বিভিন্ন মানুষ রিসার্চের জন্য আসছেন। এবং এই সূত্রে একটা ছোটো করে বলে রাখি, যেটা নিয়ে পরে আলোচনা হচ্ছে বিশাল একটা, যে পদার্থবিদ্যার রিসার্চ মানে কি বিদেশে যাওয়া, বা আমি কি চান্স পেতে গেলে মানে সে কি আমার মানে কাঠখড় পোড়াতে হবে, তা নয়। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের যে একটা সুদীর্ঘ টিম, তারা প্রতিনিয়ত নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন বিভিন্ন স্কলারদেরকে নিয়ে, যারা কিন্তু ফিজিক্সে পিএইচডি করতে আসছেন। এবং এই সিনারিওটা কিন্তু আগে অন্য রকমের ছিল, এখন কিন্তু ব্যাপারটা আলাদা। এখন রিসার্চ হচ্ছে, আমাদের গাইডরা কাজ করছেন স্কলারদের সঙ্গে। রিসার্চ নিয়ে গবেষণা নিয়ে এতটা সহজ পদ্ধতি বোধহয় ছিল না। আমি যতটা এসবিইউতে যতটা, যদি আপনার পার্সোনালি আমি বলি, যদি রিলেট করেন, একদমই তাই। রিসার্চের জায়গাটা আমার যতদূর মনে পড়ছে, আমরা যখন করছি রিসার্চের জায়গায় যাওয়ার কথা ভাবছি, বা আমার বন্ধু বান্ধবরা ভাবছেন, সিনিয়ররা ভাবছেন, তখন আমাদের মধ্যে একটা গ্যাপ পড়তো বেশ, যে প্রিপারেশন নাও, ইনস্টিটিউটে যেতে হবে, বা রিসার্চ করা মানে সোললি রিসার্চ করতে হবে। ধরা যাক আজকে কারোর রিসার্চ করতে করতে চাকরি করতে হচ্ছে, তাহলে কি তিনি রিসার্চের জন্য এলিজিবল নন? তো এই যে সিনারিওটা সেটা চেঞ্জ হয়ে গেছে, মানে কাস্টমাইজ টেইলার্ড মেড যেটাকে বলা হয়, যে সবাইকে একই ছাঁচে না ফেলে সবার মতো করে শিক্ষাটাকে তৈরি করা, সেটাই কিন্তু এই আধুনিক যুগের ডিমান্ড। ক্লাসরুম স্মার্ট হতে পারে, আমরা তো আনস্মার্ট হতে পারি না। এই ক্লাসরুম স্মার্ট, এবং আমরা সত্যি কথা, আমাদের চিন্তাভাবনা যদি স্মার্ট না হয় তাহলে কখনোই সেই জায়গাটা তৈরি হয় না। আর এই জায়গা থেকেই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতি দেখছি। একটা সময় ছিল যেটাতে আমরা বলতাম জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পরে তার ভবিষ্যৎটা সবসময় সিকিউর জায়গায় যাচ্ছে। বর্তমান সময় দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে একটু ভাটা বা একটু হ্রাস পড়ে গেছে জেনারেল স্টাডিতে। এটা কি আপনার মনে হচ্ছে? দেখুন, প্রশ্নটা খুব অস্বস্তিকর তো বটেই। হ্যাঁ, এর একটা হচ্ছে কি হচ্ছে, কি হওয়া উচিত, এই দুটো জিনিসকে আগে পরিষ্কার করে নিন। অবশ্যই জেনারেল লাইনের যদি বলেন যে ডিমান্ড ছিল আমাদের সময় বা 4-5 বছর আগে অবধি, এখন তার অনেকটা কমে গেছে। ঠিক। আজকে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির কথা যদি বলি, ধরুন বিশ্বভারতীর কথা পেপারে পড়ছিলাম, 600খানা সিট ফাঁকা। যাদবপুর সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে 50%-এর বেশি সিট ফাঁকা হতে পারে ফিজিক্সে। তবে এইটাকে কি আমি ভয় পাবো? প্রথম কথা হচ্ছে, আমি যদি ভয় পেয়ে বসে যাই যে ওরে বাপরে, মানে তাহলে কি সমাজ রসাতলে গেল,
তাহলে কি সলিউশন পাবো? না, পাবো না। না, অরিত্রবাবু ভয় নয়, আমার একটাই বিশ্বের মানে বিশ্লেষণভাবে বলার, বিশেষত তুলে ধরার বিষয় হচ্ছে এইটা যে এর কারণটা কি। না, আমি ওইটাই বলছি, মানে কারণটা আসছি, কিন্তু সেই ভয়টাকে আগে ভয় পাওয়ার দরকারই নেই, এটা প্রথম কথা। না, প্রথম কথা হচ্ছে যে চিরাচরিতভাবে কোনো জিনিস চলতে পারে না। না, এটা ট্রেন্ডি ব্যাপার আসে না। ট্রেন্ডিং এর থেকেও বড় কথা সমাজের সঙ্গে যুগোপযোগী হওয়া। একদম। আজকে যদি আমি এমন একটা কোর্স ওয়ার্ক নিয়ে পড়াশোনা করি যেটা যুগোপযোগী হতে পারছে না, তাহলে সেখানে ফেলিয়ার কিন্তু স্টুডেন্টদের বা সাবজেক্টার নয়, না, যারা পলিসি তৈরি করছে তাদের। এইখানে একটা মজার ব্যাপার বলি যে আমরা খুব ফর্চুনেট আমাদের ডিরেক্টরকে পেয়ে। আমাদের ম্যাডাম অনুরাধা ম্যাডাম, ডক্টর অনুরাধা ম্যাডাম, তিনি অলরেডি পশ্চিমবঙ্গের 3টে ইউনিভার্সিটি ভিসি ছিলেন, ফাউন্ডার ভিসি। আমরা যখন একসঙ্গে বসছি সবাই মিলে একটা ইয়েতে, যে আমরা খুবই ফর্চুনেট যে আমরা যার গাইডেন্সের মধ্যে আছে, আমাদের ডিরেক্টর ম্যাম ডক্টর অনুরাধা ম্যাডাম, তিনি অলরেডি 3টে ইউনিভার্সিটি ভিসি। তো তিনি ফিজিক্সের এক দিকপাল ব্যক্তিত্ব, শুধু তাই নয়, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটাকে খুব কাছ থেকে দেখে এসছেন। তাহলে আমরা কি করব? তো আমরা সেই ডিসিশন নিয়ে, এটা নিয়ে আলোচনা পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আশা করি, যে আমরা একটা সার্ভে করেছি। বসে থাকলে হবে না, কিন্তু এগোতে হবে। সাবজেক্টটাকে ভালোবেসে পড়াই, স্টুডেন্টরা ভালোবেসে পড়তে চাইছে, তাদের একটাই ডিমান্ড, চাকরি বা কাজ সেই যুগের মতো যুগোপযোগী হতে হবে। তো পৃথিবীতে যুগোপযোগী হয়েছে, ভারতবর্ষে একটু সময় লাগছে। আমরা শুধু ফিজিক্স, শুধু কেমিস্ট্রি না পড়ে তার অ্যাপ্লিকেশান ওরিয়েন্টেড যদি কোর্সটাকে ডিজাইন করতে পারি, তাহলে তো কাজের অভাব হওয়ার কথা নয়। কারণ কোর সাবজেক্ট থেকে ইঞ্জিনিয়ারিং আসছে, তার রিসার্চ থেকেই অ্যাপ্লিকেশান হচ্ছে, তাহলে কোর রিসার্চ বন্ধ হলে তো হবে না। না, কখনোই নয়। এবার যে কটা সিট ফিল আপ হচ্ছে তারা খুব প্যাশনেট, সেই কজনই রিসার্চে যাবে। বাকিরা যারা এই ভয়ে আছেন যে আমার তো পারিবারিক যে অবস্থা, আর্থিক অবস্থা, আমাকে কাজে আসতে হবে, তার জন্য খুব কোর্স ডিজাইন করতে হবে। তো খুব তাড়াতাড়ি এসভিউ থেকে হয়তো সবার ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমরা একটা কোর্স নিয়ে আলোচনাও করছি, যেটা নিয়ে আসবো, যেটা মাস্টার ডিগ্রি লেভেলের হবে, এবং যেখানে স্টুডেন্টরা কোর ফিজিক্স থেকে এসে পড়ে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে যেতে পারবে। আর সেই ইন্ডাস্ট্রি কিন্তু আগামী দিনে ডিফাইনিং হবে, হার্ডওয়্যারের দিক থেকে, সেমিকন্ডাক্টরের দিক থেকে। তো সেইটাও দূরে নয়, মানে ওই যে বললাম না, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, ওই নামটা নয়, নামে কিছু নেই, ওই যে নামটা, মানুষটা, তার মতাদর্শটাও আমাদের ইনফ্লুয়েন্স করছে। একদম। আটকে থাকলে তো হবে না। আর এই মতাদর্শকে সাথে নিয়েই স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ধাপে ধাপে এগোচ্ছে, এবং পদার্থবিদ্যা সেটাও একটা বেসিক সায়েন্সের মধ্যে ডেভেলপমেন্টের জায়গায় রয়েছে। এইখান থেকেই আপনি বিভিন্ন পডকাস্টে গেছেন, বিভিন্ন সাক্ষাৎকারে গেছেন, সেখানে একটা প্রশ্ন বারবার উঠে এসেছে, এবং এই প্রশ্নের জায়গা থেকে আপনাকে একটা বারবার বিস্তারিত করে এই বিষয়টা। সেটা হচ্ছে যে পেশা তো হলো, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে পাশ করে পাশের সাথে সাথে সঙ্গে সঙ্গে যারা প্রফেশনে যুক্ত হচ্ছে, প্রফেশনে যাচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু এমন একটা শিক্ষার প্রয়োগ যেটা জীবনটাকে বদলে দিচ্ছে। সারাটা জীবন পদার্থবিদ্যার এমন একটা শিক্ষার পর্যায়, শুধুমাত্র পদার্থবিদ্যা নয়, বেসিক সায়েন্সের কিছু সাবজেক্ট বা কিছু কথা যেগুলো সারা জীবনের জন্য ছাত্রছাত্রীরা মনে রাখছে। আমার খুব ইমোশনাল প্রশ্ন একটা। প্রথমত বলে রাখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে থিয়েটার, গান, নাচ এগুলো কিনা সমান প্রয়োগ দিই আমরা, একদম, যাতে পেটের খিদের জন্য তো কী পড়ানো হবে ভাই আমি শিখিয়ে দিচ্ছি, মনের খিদেটার কী হবে। আহা, মনের খিদে। এবার পদার্থবিদ্যার ক্লাসে গিয়ে আমার একটা খুব প্রিয় হচ্ছে, প্রথমেই একটা লাইন লিখি আমি, সেটা হচ্ছে টিচার্স হু মেক ফিজিক্স বোরিং আর দি ক্রিমিনালস। মানে আমার টিচার ভাই ক্রিমিনাল ছিলেন, আমি ক্রিমিনাল হতে চাই না, ছাপোষা বাঙালি ভাই, এটাকে কোড আনকোড নিলাম, আমি একদমই ক্রিমিনাল হতে চাই না, তো আমাকে এটাকে ইন্টারেস্টিং করতে হবে। একদম। এবং ধরে নাও তোমার একটা নদী আছে, ধরে নাও নদীর নাম ময়ূরাক্ষী। তো ময়ূরাক্ষী নদীর পাশে আমরা সবাই মিলে গেলাম পিকনিক করতে, গিয়ে বললাম হ্যাঁ সব হবে, তোমরা একটু তোমাদের মতো করে একটু নদীটাকে দেখো। তো যিনি আজকের মূল নোংরটা ফেলেছেন সেই ক্যাপ্টেন দারুণ আবৃত্তি করেন, তিনি নদীটাকে দেখে ধানসিঁড়িটি নদী দিয়ে একদম সুন্দর কবিতা বলছেন। বা ক্যামেরার ওপারে যে ছেলেমেয়েরা আছে তারা অসাধারণ ছবি তোলে, ফটোগ্রাফি করে, ছবি তুলে আনলো। বা আমাদের লিটারেচার ডিপার্টমেন্ট থেকে বলে ঠিক আছে আমরা একটা কবিতা লিখিনি এটা নিয়ে উপর।
কেমিস্ট্রির স্যার বললেন যে হ্যাঁ সে তো বুঝলাম, পিএইচ লেভেলটা কত মেপে দেখি। বাহ। এগ্রিকালচারের স্যার বলছে আরে ইরিগেশন করো, চাষবাস করতে হবে। সোশ্যাল সায়েন্স বলছে যে হ্যাঁ কিন্তু নদীর জন্য যে সভ্যতা, তার যে কালচার, সে কোথায় যাবে, তাকে জানতে হবে। ভূগোল বললে নদীর অববাহিকা দেখতে হবে। ইতিহাস বললো কত যুগ কেটে গেল, সেটাও দেখতে হবে। ফিজিক্স বলছে চলো আমরা ইঞ্জিনিয়ারদের হেল্প করে দিই একটুখানি, নদীর উপর ব্রিজ ফ্রিজ বানাই, ইরিগেশন মেশিন ফেশিন তৈরি করি। অঙ্কের লোক বলছে হ্যাঁ অঙ্ক লাগবে, ক্যালকুলেশন লাগবে, আমি দিচ্ছি কাকা। কম্পিউটার সায়েন্স বলছে আরে প্রোগ্রামিং করতে হবে, খাটবে কেন, আমি আছি। মাল্টিমিডিয়া বলছে এটার জন্য তো হোর্ডিং করতে হবে, ডিজাইন করতে হবে, সব আছে। নদীটা কি আলাদা হচ্ছে? নদী একটাই আছে, বাহ। নদী একটা। সো ট্রুথ ইজ ওয়ান। আমরা হচ্ছে এই উপনিষদের গল্পের অন্ধের হাতি দর্শনের মতো। কেউ লেজটা ধরেছে, কেউ পা জড়িয়ে ধরেছে, কেউ সুর ধরেছে, তার কাছে হাতি মানে হচ্ছে একটা ময়াল সাপ। যে পা ধরেছে সে বলছে তো বাড়ির একটা থাম, যে দাঁত ধরেছে বলছে ভাই এ তো অস্ত্র। কেউ মিথ্যে নয়, কিন্তু সবাইকে আলাদা করে দিলে সব মিথ্যে। একসঙ্গে করলে সেই এক জায়গাটা সত্য। আমরা সত্যের কাছে পৌঁছতে চাইছি, আমাদের রাস্তাটা আলাদা। আইনস্টাইনের রাস্তা আলাদা ছিল, লালন সাইয়ের রাস্তাটা একটু আলাদা ছিল, আবার ফ্রেডরিক নিটশের রাস্তাটা একটু আলাদা ছিল, কিন্তু সবাই পৌঁছচ্ছে একই জায়গায়। কিন্তু বেসিকটা এক প্রত্যেকের। সত্যদার চায়ের দোকান, সত্যদার চায়, রবি ঠাকুর, সবাই আড্ডা মারছে, ঠিক। রাস্তাটা আলাদা। দেখনে কা জরিয়া কুছ আলাগ হ্যায়, বাকিটা তো এক। আজকের পডকাস্ট সেশনটা না একটা অন্য মাত্রা পাচ্ছে। তার কারণ হচ্ছে যে যখন কথা চলে না, কথার মানুষের সাথে যখন কথা হয় তখন একটা আলাদাই মাত্রা তৈরি হয়ে যায়। আর অরিত্রবাবুর পদার্থবিদ্যা, বেসিক সায়েন্সের সাথেও যেটা ছাপিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কথার ঘনঘটা। আর কথার ঘনঘটা কেন, সেই প্রশ্নটা আমি একবার রাখবোই এই পডকাস্ট সেশনে। ভালো লাগা কি? ভালো লাগে যে কোনো ভালো জিনিস করতে, ভালো মানুষের সঙ্গে আড্ডা মারতে। একদম। পড়াতে হেভি লাগে, বাচ্চাদেরকে দেখলেই মনে হয় মাথাটা খেয়ে নিই। আর ওই আছে থিয়েটার, এই যে ওই যে মঞ্চের সামনে অতগুলো আলো, অতগুলো হাততালি, কোথায় নেশা যাবে? ওইখানে তো ধ্বংস হয়ে গেছি আমরা। কোথাও গিয়ে এই যে প্রমাণ করে দিচ্ছে কথাটা, যে কোথাও ওই মঞ্চটা একটা বার্তা তুলে ধরছে অরিত্রবাবুর মুখে। কিন্তু সত্যি কথা অরিত্রবাবু, এই যে আপনার পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা, ভালো লাগা থিয়েটার, এই দুটোকে এত সমানুপাতিকভাবে এমনভাবে ব্যাখ্যা তৈরি করলেন, সত্যি উই আর স্পেল বাউট যাকে বলে। আমরা ক্যামেরার অপর প্রান্তে যারা রয়েছে, টিম যারা রয়েছে, আমরা যারা বসে আছি, সবাই হতবাক হয়ে আছি। কিন্তু একটা বিষয় একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির প্লেসমেন্ট একটা বড় গুরুদায়িত্ব। একদম। এই প্লেসমেন্টটা সম্পর্কে একটু জানতে চাইবো পদার্থবিদ্যা নিয়ে। দেখুন, মানে যেহেতু পদার্থবিদ্যাটাকে আমরা ডিরেক্টলি পড়াই না, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে এবং পড়ানোর দিক থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে তাল মিলিয়ে চড়ার চেষ্টা করি। আমি ওভারঅল স্ট্রাকচারটা, হ্যাঁ, ওভারঅল স্ট্রাকচারের ঘটনাটা হচ্ছে এরকম। প্রথমত এই ইউনিভার্সিটি হচ্ছে কনিষ্ঠতম ইউনিভার্সিটিগুলোর একটা। আচ্ছা। ফলে লোকে ভাবতেই পারে যে তোমরা তো নতুন কোথা থেকে আসলে। আমরা গত 5 বছরে প্রতিটা টিম, এই ইউনিভার্সিটির প্রতিটা মানুষ, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, প্রফেসর, ক্যান্টিনে যিনি থাকেন, প্রতিটা মানুষ, আমি কাউকে আলাদা করবো না, কাউকে না। গেটে যিনি ঢোকাচ্ছেন তিনি থেকে যিনি ক্লাসরুম অবধি আসছে, তারা প্রত্যেকে স্টুডেন্টদের মধ্যে যে ডিসিপ্লিন তৈরি করার চেষ্টা করছি। এবং স্টুডেন্টদের কখনো কোনো সমস্যা হলে, সে রাত্রেবেলা যদি সে বিপদে পড়ে, সেই ফোনটাও আমাদের কাছে যখন আসে মেন্টারিংয়ের, এবং তাদেরকে একটু কখনো বকতে হয়, আমার খারাপ লাগে যে তুমি আসছো না, তোমার গার্জেনকে জানাই। এই ডিসিপ্লিনটা দরকার হয়। তার কারণ যে কোনো কোম্পানিতে ট্যালেন্টের পাশাপাশিও যেটা দরকার, ডিসিপ্লিনড ক্যান্ডিডেট। একটা অর্গানাইজেশন ডিসিপ্লিন ছাড়া চলতে পারে না। সেটা একটা প্র্যাকটিস। সেটা ঘুম থেকে উঠে যদি ভাবি যে ও আজকে থেকে আমি 10টায় অফিস যাবো, 6টায় ফিরবো, সেই প্র্যাকটিসটা তৈরি করতে হবে। তো আমরা চাকরি পেয়ে কীভাবে বিহেভ করবে সেটা নিয়েও ভাবি। ঠিক। এবং এইটাই কিন্তু আকৃষ্ট করছে বিভিন্ন কোম্পানিকে এখানের স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতে। আমরা ইন্টার্নশিপ, মানে অফিসিয়াল পরিকাঠামো, একদম শুধু তাই নয়, মানে স্কিল ডেভেলপমেন্ট সব থেকে দরকার। এখন গিগ ইকোনমির যুগ। ঠিক। আমি যদি আমার বাচ্চাদেরকে স্কিল তৈরি করতে না পারি, তাহলে তারা কি দিয়ে খাবে? তো স্কিল ডেভেলপমেন্ট আমাদের করানো হয় ফার্স্ট ইয়ার থেকে। থিওরিটিক্যাল ক্লাস,
তার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের ক্লাস তৈরি হচ্ছে। কেন? যাতে তারা সেকেন্ড ইয়ার থেকে ইন্টার্নশিপের জন্য রেডি। ফলে যখন সে পাস আউট করছে, সে কিন্তু আর ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করছে না, সে অলরেডি তার ভাড়াটা অনেকটা বড়। আর এইটা নিয়ে আমি একটা নাম বলতে চাইবো, আমাদের স্যার, সিও স্যার, তিনি কিন্তু এইটা ভিশনটা রেখেছিলেন। অ্যান্ড আই ওয়াজ স্পেল বাউন্ড যে এইভাবে তো ভাবা যায়নি আগে। স্যারকে থ্যাংক ইউ, মানে ওটা বলাটা অনেক এটা স্পেশালি বারবার যখন অরিত্রবাবুর সাথে এই জায়গাগুলো তৈরি হচ্ছে পডকাস্টের মধ্যে, কারণ কিছু মানুষের নাম উঠে আসে, মানে করার নেই কিছু আমার, মানে ওটা না হলে হবে না। আমি পড়াতে পারি, আমি বাচ্চাদেরকে মোটিভেট করতে পারি, মেন্টারিং করতে পারি, আলটিমেটলি তো চাকরি, তার রূপরেখাটা তৈরি করে তার নাম আসবে না। এই যে আমি অবশ্যই আমাদের সিও তার কথায় তো আসবোই, কিন্তু তার আগে যে আপনার কথাটা উঠে এলো সেটা হচ্ছে মেন্টারিং, মনিটরিং। একটা স্টুডেন্টকে, ছাত্র বা ছাত্রীকে জাজ করা, ইটস ভেরি টাফ। একদম সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা বর্তমান সময় একটা স্টুডেন্ট, একটা ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেকটা মুহূর্তে সাইকোলজিক্যাল বদল চলছে। কিভাবে তার টাফ সিচুয়েশনস এবং তাকে হ্যান্ডেল করা, তার খারাপ ভালো মুহূর্তগুলোকে নিয়ে চলা, এই মনিটরিং এবং মেন্টারিংয়ের বিষয়টা সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে আপনার কাছে জানতে চাই। খুবই ছোট করে বলতে চাই, মনিটরিংটা যেভাবে করে প্রতিদিনের হিসেবে করা হয়। আমাদের কলেজে যদি কেউ অ্যাডমিশন নেয়, প্রথমেই তার একটা মেন্টার অ্যাসাইন করে দেওয়া হয়, এবং আমি কারোর মেন্টার, কারোর কাজী স্যার কারোর মেন্টার, XYZ কারোর মেন্টার। সেই মেন্টারিংয়ের মধ্যে আমরা প্রতিদিনের তাদের যে উপস্থিতিটা দেখি, হতেই পারে কারো শরীর খারাপ হয়েছে, বাড়িতে কোনো এমার্জেন্সি, কিন্তু সেটার ইনফরমেশান যেন আমার কাছে থাকে। এমন নয় যে সে ভর্তি হয়ে সে ক্লাসে আসছে না, আমি দেখছিও না। তাহলে একটা ক্যান্ডিডেট সে ক্লাসে আসছে, হ্যাঁ, কেন আসছে না জানবো, কী অসুবিধা হচ্ছে তার বুঝতে, তার জন্য স্পেশাল ক্লাস লাগবে কিনা জানবো, তার স্কিল ডেভেলপমেন্টের ক্লাসে সে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা অন্য কোনো প্রতিটা জায়গা, তার পড়াশুনো, তার বাড়িতে যদি কোনো আর্থিক অবস্থার যদি কোনো রকম সমস্যা হয় সেটা নিয়েও আমাদেরকে জানানো হয়। মানে ওই যে বললাম না, একটা বাচ্চা যখন আসে আমার বাচ্চা হয়ে যাচ্ছে, আমি বারবার বাচ্চা কথাটা বলছি, মানে সে স্টুডেন্ট নয়, বিয়ন্ড দ্যাট। ঠিক, সেটাই মেন্টারিং। সেই মেন্টারিংটা থ্রু আউট 4 বছর যখন থাকে, তখন আমি জেনে যাই 4 বছরের মধ্যে তার যেখানে উইক পয়েন্ট, তাহলে তাকে অন্য স্কিল ডেভেলপ করাও। কারোর মেধা কম থাকে না, এটা নিয়ম, এটা আবিষ্কৃত হয়ে গেছে পৃথিবীতে। মেধা কারোর কম বেশি নয়। সত্যি তো, মেধা কারোর কম থাকে না, এবং মেধার কম না থাকার জন্যই তো আমরা তাদেরকে ইনসিস্ট করি তাদের মেধাটাকে আরও বাড়িয়ে তোলার জন্য। আর এটা করতে গিয়েও কি কোথাও গিয়ে মনে হয় না অরিত্রবাবু যে অর্থনৈতিক জায়গাটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়? সেখানে এসবিইউ কি কোনো একটা বড় হেল্প বা কিছু সেখান থেকে? মানে আমি এই জায়গাটা নিয়ে আমি এত অবাক হয়েছি, মানে আমরা হয় না কিছু নিশে, এখন যদি আমি এসবিইউ না থাকতো তাহলে কি হতো আমি বলি, তো এসবিইউ নেই। হ্যাঁ, দুটো পার্থক্যতে আসে। হ্যাঁ, এসবিইউ নেই। যে কোর্স ফিস ডিমান্ড করা হয় মার্কেটে, সেখানে অবশ্যই সেটা লাগে হয়তো, কিন্তু সেখানে একটা গ্রামের ছেলে বা মেয়ে, আজকে আমি এটা খুব জায়গায় বলি, আজকে আমাদের একটা ফর্মে একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করছে, স্যার বাবার অকুপেশনটা কী? বাবা তো রাজমিস্ত্রি। এইটা না কটা জায়গায় গিয়ে আমি পাবো আমি জানি না। অর্থাৎ এসভিউ না যখন আছে, তখন যে বাচ্চাটা দেখছে স্বপ্ন আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হব, সে বলছে না আমি জানি এসভিউ আছে, ও আমার হাত ছাড়বে না। আমি তাদের জন্য আজকে গ্রাম বাংলা, মফস্বল, তার বিভিন্ন প্রান্ত থেকে যে বাচ্চারা উঠে আসছে, যাদের হয়তো পোশাক একটু মলিন, ভাষার মতোই, ভেতরের আগুনটা জ্বলছে, তাদের কোর্স ফিস দিয়ে আটকে রাখা যাবে না। এসভিউতে যে অ্যাফোর্ডেবল কোর্স ফিজ, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তার মিশ্রণে তারা যে সুবিধাটা পাচ্ছে এখানে, এটা এসভিউ না থাকলে কিন্তু তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যেত। মানে এটাই আর কি বলবো, মানে আমি এত ইমোশনাল হয়ে যাই কথা বলতে বলতে। এই ছেলেমেয়েগুলো আমাদের কাছে আসে, মানে আমরা ওদের সঙ্গ দেবো না, হবে এটা? হাত ধরার লোক চাইতো, এসভিউ সেই হাতটা ধরে, দ্যাটস ইট, আর কোনো কথা হবে না এখানে। এই হাত ধরার জায়গা একদম, এটা বর্তমান সময় বোধ হয় অনেক জায়গায় হারিয়ে যাচ্ছে। আর সেটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি
এই পডকাস্ট বলে নয়, দেখুন নাটকীয়তা দিয়ে বোধহয় হয় না, এই কথাগুলো নাটকীয়তাতে আসে না কখনো। আমরা আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু আড্ডাটা তখনই হয় যখন প্রকৃত সত্তাটা ভেতরের মধ্যে জাগ্রত থাকে, আর সেটা বোধহয় আছে মানে এই হ্যাঁ, জায়গাটা ওটাই নিয়ে। মানে গলা নরম হয়ে আসে তখন। হ্যাঁ একদম। আর সেই জায়গা থেকেই একটা কথা, সেটা হচ্ছে যে প্রচুর ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অরিত্র দত্তকে ভালোবাসে, এবং এটা একটা অনেক বড় প্রাপ্তি। আরও অনেক ফ্যাকাল্টিকে ভালোবাসে, কিন্তু এই স্বাতন্ত্র্য বক্তব্যের জন্য বা তার কথোপকথনের জন্য তাকে ভালোবাসার জায়গা উঠে আসে। অরিত্রবাবু, তার বক্তব্য কী থাকবে, তার বার্তা কী থাকবে আজকের এই পডকাস্টের মধ্য দিয়ে ওভারঅল যারা এখানে বেসিক সায়েন্সের স্টুডেন্টস রয়েছে, ইউজি বলুন, পিজি বলুন, যারা রিসার্চ করছে, সবাই আজকের এই পডকাস্ট সেশনটার মধ্য দিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। এবং ইনফ্যাক্ট আমরা প্রত্যেকে জানতে চাই কি বার্তা থাকবে। যত মোটিভেশনাল চ্যানেলকে ফলো করিস ডিলিট করে দে, আলটিমেট মোটিভেশন একটা, খিদে পায় তো আমারও পায়। খিদে পেলে রোজগার করতে হবে, তার জন্য কাজ জানতে হবে, সেটা নিজেই করতে হবে, তার পাশে আমরা আছি, কিন্তু নিজের খিদেটা দরকার। আমার কাজ ঘোড়াকে জল অবধি আনা, ঘোড়া জল খাবে কি খাবে না ঘোড়ার ব্যাপার। আর ওই পকোড়া খেতে খেতে যারা এসে বলে না, ও তোমার ছেলে বা মেয়ে তো অঙ্কে ভালো না, দেখে নেব, কাউকে প্রমাণ করার দরকার নেই। এমন একটা জায়গায় চলে যায়, কাউকে কিছু বলতে হবে না, তোর নামটা বলবে, পেয়ে যাবে। খিদে পেলে রোজগার করতে হয়, বাকিটা তোর নিজের। কে বাত, এই খিদে পেলে রোজগার করতে হয়, বাকিটা নিজের, এই বোধটা বোধহয় এই অরিত্রবাবুর মতন মানুষেরাই দিতে পারে। অরিত্রবাবু একদম শেষ পর্যায়ে, আর দীর্ঘায়িত করব না, কারণ যা শোনার, যা বলার সব কিছু বলে ফেলেছি, যা শোনার শুনে ফেলেছি, কিন্তু এখনও অনেক কিছু শোনার বাকি আছে এই দপ্তর, এই ডিপার্টমেন্ট, এই সাবজেক্ট ওরিয়েন্টেশনের মধ্যে। আমি চাইবো এই পডকাস্ট সেশন আরও একবার অরিত্রবাবুর সাথে মুখোমুখি হোক, কিন্তু পরিশেষে একটা কথা হচ্ছে যে ক্যাম্পাসিং, প্লেসমেন্টের জায়গা যখন আসি আমরা, তখন সবথেকে বড় কথা হচ্ছে যে একটা এক্সপেকটেশন থাকে একটা স্টুডেন্টের ওপর, প্লেসমেন্টের এক্সপেকটেশন। এই এক্সপেকটেশনের জায়গাটা ঠিক কীরকম থাকতে পারে, কীরকম রাখতে পারে তারা এসবিইউ থেকে? যারা একটু সিনসিয়ার, যে রাস্তা আমরা বলছি থাকছে, ক্লাস করছে, তারা সবাই প্লেস তো হচ্ছেই। একটা চাকরি নয়, কেউ কেউ আমি দেখেছি একাধিক চাকরি নিয়ে তাদেরকে মাথা ঘামাতেছে, এখানে যাবো না এখানে যাবো, এই চিন্তাটা খুব গর্বের চিন্তা। যাদের একটু দেরি হচ্ছে, কারণ সব ফুল ফোটার সময় এক নয়, তাদেরকে ইউনিভার্সিটি হাত ছাড়ে না, কিন্তু তাদেরকেও যথাসম্ভব চেষ্টা করে প্লেসমেন্ট, মানে আগের বছরে যে ডেটা আমি দেখেছি, আমরা যখন স্টুডেন্টদের ক্যাম্পাসিংয়ে বসেছি, তাতে আমাদের প্রতিটা বাচ্চাই কিন্তু চলে গেছে জায়গায়। আচ্ছা, এখনও তো টের পাওয়া যাচ্ছে না, 2-3 বছর যাক বুঝে যাবেন। প্লেসমেন্ট আমাদের এখানে মোটামুটি 100%-এর ওপর যাচ্ছে। কিছু স্টুডেন্টকে আমি দেখেছি, বেশ কিছু স্টুডেন্টকে মোর দ্যান 1 জব তারা ব্যাক করেছে, এবং সেই সংখ্যাটা কম নয়, এবং প্রতি বছর সেই সংখ্যাটা বাড়ছে। আমি আশা রাখি যাতে এই প্রশ্নটা পরের বছর বা তারপরেও যদি কোনো পডকাস্টে বসে, প্রথমে এটা বলেই শুরু করতে হয়, হ্যাঁ প্লেসমেন্টটা আমরা জানি যে সবার হচ্ছে, সেটা নিয়ে প্রচুর ভিড়ভাগটা হচ্ছে, বাকি আলোচনায় যাই। এইটা বোধহয় আমি বলবো আমাদের ক্যামেরা পার্সনস যারা রয়েছে, যারা টেকনিক্যাল টিম রয়েছে, এটাকে মার্ক করে রাখার জন্য, কারণ এই উচ্ছ্বাসটাই দরকার, যে সবার আগে হচ্ছে যে পেটে ভাত, এবং এই যে শিক্ষার কোন জায়গায়, এটাই বোধহয় পার্থক্য, যে রিসার্চ থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু তার আগেও যেই জায়গাটা তৈরি হয় সেটা হচ্ছে যে প্রফেশন, পেশা, এবং পেশা তো অবশ্যই আছে। আরও একটা প্রশ্ন যে শেষ করতে গিয়েও মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্স। আমরা বরাবরই একটা কথা শুনি, এই ফ্রিল্যান্সের জায়গায় পদার্থবিদ্যা নিয়ে কোনো রাস্তা আছে? এআই এর সময় একটু ঝিমিয়ে পড়েছে, যদি আমি ফিজিক্সের ওপর বেস করে বলি, তবে প্রচুর কন্টেন্ট ক্রিয়েশন কোম্পানি, কারণ এডটেক নিয়ে আমি উল্লেখ করেছি যে এডটেক অলরেডি একটা বড় জায়গায় চলে গেছিল, সেটা নর্মালাইজড হয়েছে। তো পৃথিবীতে প্রচুর কন্টেন্টের দরকার হয়, মানে কোয়েশ্চেন বা তার চেকিং পুরোটা,
সেটাতে তো দরকার আছেই ফিজিক্সের, কিন্তু অ্যাপ্লাইড ফিজিক্সেরও কিছু জায়গা আছে, যেমন ইলেকট্রনিক্সের জায়গাটা ফিজিক্সের অ্যাপ্লিকেশন থেকে আসে বা সেমিকন্ডাক্টর, বা সেখান থেকেও প্রোগ্রামিং যদি আমরা ঢুকতে পারি, অনেকটা কম্পিউটার ঘাসা হচ্ছে কিন্তু ফিজিক্স থেকে ইজিলি যাওয়া যায়, কোয়ান্টাম ক্রিপ্টোলজি বা এই সায়েন্সগুলো আছে, সেখান থেকেও কিন্তু মুনলাইটিং না বলে ওটাকে ফ্রিল্যান্সিং বলি, সেটাও স্টুডেন্টরা ইজিলি করতে পারে। আর যদি বলি ওভারঅল স্টুডেন্ট, আমাদের কলেজের স্টুডেন্ট নিয়ে ইররেসপেক্টিভ অফ এনি ডিপার্টমেন্ট, অলরেডি তারা সেকেন্ড ইয়ার থেকে কিন্তু ফ্রিল্যান্সিং করা অলমোস্ট স্টার্ট করে দিচ্ছে, পেইড ইন্টার্নশিপ স্টার্ট করছে। ফলে সে কাপড় বানানো যেমন শিখছে, সে রিয়েল লাইফ প্রজেক্টে কাস্টমার কীরকম কাপড় সেলাই করতে চাইছে সেটাও সে জানছে। মানে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে তোমার শিক্ষার অ্যাপ্লিকেশান কী, কীভাবে বলতে হবে, কী করে হ্যান্ডেল করতে হয় কাস্টমার, পুরো জিনিসটা তারা জানছে। ফলে ওই শুধু বেসিক সায়েন্স নয়, তাছাড়াও যে পুরো কলেজের বাচ্চারা স্কিল ডেভেলপ করে সেকেন্ড ইয়ার থেকে অভিজ্ঞ হয়ে উঠছে, ফলে ডিগ্রি পাওয়ার ওই কাগজটার পরে তারা ফ্রেশার্স হিসেবে কারোর দরজায় যাচ্ছে না, দরজাগুলো খুলে ডেকে নিচ্ছে যে আসো, কারণ তারা অলরেডি এক্সপিরিয়েন্সড। একদমই, মানে নিজের একটা নিজস্ব বেস একটা তৈরি করা, বেস তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম। এবং এই বেসটাকে সাথে নিয়ে আমরা চাইবো যে আগামী দিন পেশাগতভাবে এবং নেশাগতভাবে বেসিক সায়েন্সটা যেন এরকমভাবেই যুক্ত হয়ে থাকে আপনার জীবনযাত্রার মধ্যে। আর এই জীবনযাত্রাটাকে নিয়েই আরও কিছু ইনফরমেশনের জন্য আমরা আপনার কাছে আরও বারবার ফিরে আসব। আর এই অরিত্র দত্ত, যার এরকম একটা স্পোর্টিংলি বক্তব্য আমাদেরকে ইন্সপায়ার করে, এত স্টুডেন্টসদেরকে যে ইন্সপায়ার করে, তার কাছে সত্যি কথা বলতে গেলে এই ধরনের মানুষের কাছে পডকাস্ট করতে আসাটা মানে অনেকটা বড় প্রাপ্তির জায়গা। আর থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, আরও একবার। আর ধন্যবাদ আপনাদের সকলকে এতটা সময় দিয়ে এই পডকাস্টটা শোনার জন্য। আর এই এপিসোডটা কেমন লেগেছে অবশ্যই আপনাদেরকে কমেন্ট সেকশানে জানাতে হবে, এবং কেমন লেগেছে আজকের এই পডকাস্ট সেশনটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি পডকাস্ট সেশনের পাশে থাকুন। আজকের মতন নমস্কার।